আজকে তোমাদের ক্লাসে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বা যাকে বলা যায় প্যারাজাম্বল বা আরো সহজভাবে বললে পিকিউআরএস এই জিনিসটা তোমাদের আজকে করাবো, প্র্যাকটিস করাবো। দেখো, পিকিউআরএস বা প্যারাজাম্বল মানে হচ্ছে পি দিয়ে একটা সেন্টেন্স থাকবে, কিউ দিয়ে একটা সেন্টেন্স থাকবে, আর দিয়ে একটা সেন্টেন্স থাকবে, এস দিয়ে একটা সেন্টেন্স থাকবে। এরকম চারটে সেন্টেন্স থাকবে এবং সেই সেন্টেন্সগুলো উল্টো পাল্টা একটার পর একটা থাকবে উল্টো পাল্টা ভাবে। তোমাকে কি করতে হবে, এই পিকিউআরএস সঠিকভাবে সাজাতে হবে যে কোনটার পর কোনটা হলে একটা মিনিংফুল প্যারাগ্রাফ তৈরি করা যায়। এটাকেই বলছি সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট কিংবা প্যারাজাম্বল কিংবা পিকিউআরএস। দুরকম ভাবে এটা প্রশ্ন আসে। একটা আসে একটা সেন্টেন্সের চারটে পার্টকে উল্টোপাল্টা ভাবে সাজিয়ে দেয়, তখন বলা হয় যে সঠিকভাবে পার্টগুলোকে পরপর বসিয়ে একটা সেন্টেন্সকে মিনিংফুল সেন্টেন্সে পরিণত করা, এটা একরকম ভাবে আসে। আর একটা আসে একটা প্যারাগ্রাফের চারটে সেন্টেন্সকে উল্টোপাল্টা ভাবে দিয়ে সেটাকে সঠিকভাবে সাজাতে বলা হয় এবং বলা হয় একটা প্যারাগ্রাফ মিনিংফুল তৈরি করো। তাহলে কখনো একটা সেন্টেন্সের চার পাঁচটা পার্ট থাকে, সেটাকে উল্টোপাল্টা ভাবে দেওয়া থাকে, বলা হয় সঠিকভাবে সেন্টেন্সটা গঠন করো। আর একটা থাকে গোটা গোটা সেন্টেন্স থাকে চারটে, সেগুলো উল্টোপাল্টা ভাবে থাকে, সেটাকে পরপর বসিয়ে মিনিংফুল প্যারাগ্রাফ পরিণত করতে হয়। মেনলি এই দুরকম ভাবেই প্যারাজাম্বল বা পিকিউআরএস এর প্রশ্নগুলো আসে। অনেক সময় থাকে যদি প্রশ্ন কঠিন হয়, দেখবে প্রথম এক নাম্বার পার্ট এটা ফিক্স থাকে, তারপরে এখানে পিকিউআরএস চারটে সেন্টেন্স থাকে, 6 নাম্বার সেন্টেন্স থাকে এখানে একটা, সেটা ফিক্স থাকে। অর্থাৎ বলে যে মানে প্যারাগ্রাফের প্রথম পার্টটুকু, প্যারাগ্রাফের স্টার্টিংটা এবং প্যারাগ্রাফের এন্ড, এই দুটো সেন্টেন্স ফিক্সড, এই দুটো সেন্টেন্সকে তুমি নাড়াতে পারবে না। কিন্তু মাঝখানে পিকিউআরএস কে তোমাকে এই প্রথমটা দেখে শেষটা দেখে সঠিকভাবে সাজাতে হবে, সাজিয়ে গোটাটা মিলিয়ে তোমাকে একটা মিনিংফুল প্যারাগ্রাফ তৈরি করতে হবে। ঠিক আছে, এই মোট কথা তিন রকম ভাবে প্রশ্নটা থাকে। একটা সেন্টেন্সের বিভিন্ন পার্ট থাকে, একটা শুধু চারটে সেন্টেন্স থাকে, সেটাকে সঠিকভাবে সাজাতে হয়, প্যারাগ্রাফ তৈরি করতে হয়। আর একটা থাকে একটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা যেটা নাম্বার 1 দিয়ে দেওয়া থাকে, আর শেষের লাইনটা যেটা নাম্বার 6 দিয়ে দেওয়া থাকে। এই দুটো পার্ট থাকে এবং এই দুটো পার্ট ফিক্সড, এগুলোকে তুমি নাড়াতে পারবে না বা এগুলোকে চেঞ্জ করতে পারবে না। এই দুটোকে মিলিয়ে তোমাকে পিকিউআরএস সাজাতে হবে পরপর, যাতে গোটাটা একটা কমপ্লিট প্যারাগ্রাফে পরিণত হয়। এটা করতে গেলে কোনো নিয়ম কিন্তু সেরকম ভাবে নেই, কয়েকটা জিনিস শুধু আমাদেরকে মাথায় রাখতে হয়। অবশ্যই তোমার যে ইংলিশ রিডিং স্কিল সেটা কিন্তু একটু ভালো হতে হবে, কারণ যখন গোটা গোটা বড় বড় সেন্টেন্স দেবে তখন তোমাকে অবশ্যই সেন্টেন্সগুলো পড়ে তার অর্থ বুঝতে হবে এবং সেই অর্থ অনুযায়ী তোমাকে পরপর সেন্টেন্সগুলোকে সাজাতে হবে। সুতরাং তোমার কিন্তু ইংরেজিটা একটুখানি পড়তে জানতে হবে এবং ইংরেজিটার মিনিংটা বুঝতে জানতে হবে, এইটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। এরপরে কয়েকটা ট্রিক্স আমরা বলতে পারি যে তুমি প্রথম সেন্টেন্স কোনটা হবে, একটা প্যারাগ্রাফ তুমি লিখতে চলেছো, সেই প্যারাগ্রাফের চারটের মধ্যে কোন সেন্টেন্সটা প্রথম হবে, তার কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পারি যে এইরকম থাকলে আমরা সেটাকে ফার্স্ট সেন্টেন্স হিসেবে ধরতে পারি। অবশ্যই কোনো একটা জেনারেল স্টেটমেন্ট থাকবে, কোনো একটা বিষয় নিয়ে জেনারেল কোনো মন্তব্য থাকবে, কখনোই খুব স্পেসিফিক মন্তব্য থাকবে না, একটা জেনারেল মন্তব্য থাকবে। মানে আমরা কি করি, কোন একটা প্যারাগ্রাফের শুরুতে একটা জেনারেল একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়, তারপর আস্তে আস্তে ডিটেলে যাওয়া যায়। তাহলে প্রথমে তোমাকে একটা জেনারেল স্টেটমেন্ট দেওয়া থাকবে, কখনো কখনো এ থাকে, অ্যান থাকে, নাওএডেজ থাকে, এরকম কিছু সেন্টেন্স থাকে, মানে আজকাল এরকমটা হচ্ছে, বা এ বা অ্যান এরকম আর্টিকেল থাকে, তো তখন মনে হয় ওই সেন্টেন্সটা প্রথমে বসবে। কখনো কখনো দেখবে কোনো সেন্টেন্সের শুরুতে লেখা থাকে অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, অন দি কন্ট্রারি এটার বিপরীতে, অলসো এটাও, টু এটাও, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, স্টিল তবুও, হাউএভার যদিও। দেখো, এই শব্দগুলো থাকলে তোমাকে বুঝতে হবে
নিশ্চয়ই এর আগে অন্য কোনো কথা ছিল, অন্য কোনো সেন্টেন্স ছিল, অন্য কিছু একটা বলা হয়েছিল। তাহলে তুমি বললে অন দি কন্ট্রারি, এটার বিপরীতে বলতে গেলে তারপর নিশ্চয়ই তার আগে কিছু একটা থাকবে, সেটার পরিপ্রেক্ষিতে তুমি বলছো এটার অপোজিট এটা। তার মানে এই ধরনের শব্দ থাকলে সেটা কখনোই কিন্তু প্রথম বাক্যে বসবে না। এই রকম দিয়ে যদি কোনো সেন্টেন্স তুমি দেখো, তাহলে অবশ্যই সেটা তুমি কখনোই প্রথমে বসাবে না, সেটা কখনোই প্রথমে বসবে না। কখনো কখনো প্রোনাউন থাকে, ইট থাকে, দিস থাকে, দিস, দ্যাট, দোজ, এইসব থাকে। এই প্রোনাউনগুলো থাকলেও কিন্তু সেটা প্রথম বাক্য হবে না। ধরো তুমি একটা, ধরো বললে এখন রথের সময় চলছিল, বলে রথযাত্রা। এখন রথযাত্রা তুমি যদি না বলে তুমি প্রথম সেন্টেন্সে বলো ইট, ইহা, তাহলে ইহা বলতে কাকে বোঝানো হচ্ছে? এটা তো কখনোই প্রথমে বসতে পারে না, কারণ আমরা জানি সবসময় নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। তা তুমি যদি সেন্টেন্সের প্রথমেই প্রোনাউনটা বসিয়ে দাও প্রথম সেন্টেন্সে, তাহলে কোন নাউন সম্পর্কে কথা বলছি সেটা তো আমরা বুঝতে পারলাম না। তাহলে প্রথমে তোমাকে সেন্টেন্সের নাউনের ব্যাপারে বলতে হবে, তারপর ওই নাউনটার পরিবর্তে প্রোনাউন বসাতে হবে। সুতরাং এই রকম জিনিসগুলো থাকলে কখনোই আমরা প্রথম বাক্যে সেটা বসাবো না। হয়েছে? আচ্ছা, এরপর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ধরো চারটে সেন্টেন্স তো আছে PQRS, আর একটা নিয়ম হচ্ছে আমি চেষ্টা করব এই দুটো সেন্টেন্স, যে কোনো দুটো সেন্টেন্সকে একটা জোড়া তৈরি করতে, জোড়া, যে এরা পরপর বসবে। এই দুটো সেন্টেন্স মানে প্রথমে বসুক, শেষে বসুক, মাঝে বসুক, যেখানে বসুক, এই দুটো সেন্টেন্স পরপর বসবে, এইটা তুমি জোড়া তৈরি করতে পারো। তার কয়েকটা নিয়ম আছে। ধরো কোনো একটা সেন্টেন্সে নাউন আছে, কোনো একটা সেন্টেন্সে নাউনের সম্পর্কে প্রোনাউন বসানো আছে, তাহলে অবশ্যই প্রথমে নাউন যুক্ত সেন্টেন্সটা বসবে, তারপর প্রোনাউন যুক্ত সেন্টেন্সটা বসবে। ডেফিনেটলি তাই বসাতে হবে, কারণ নাউনের পরে প্রোনাউন বসে। ধরো পি সেন্টেন্সে নাউনের সম্পর্কে বলেছে, আর সেন্টেন্সে প্রোনাউনটা বলেছে, তাহলে পি এর পরে আর বসবে, এটা একটা জোড়া তৈরি হবে। বা কখনো দেখো নাউনের পরে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, তাই তো? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আমরা জানি যে প্রথমে নাউন মানে অ্যাডজেক্টিভ বসে, তারপরে নাউনটা বসে। তাহলে এই যে নাউন এবং অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের সম্পর্কে অ্যাডজেক্টিভটা বলা হচ্ছে, তাহলে অবশ্যই নাউন এবং অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্সগুলো পরপর বসবে। তাহলে তুমি কোন একটা সেন্টেন্সে বলেছো যে পলিউশন নিয়ে বলেছো, ঠিক আছে, পলিউশন নিয়ে বলেছো, তো পলিউশনটা নাউন নিয়ে বললে ভালো কথা। এবার পরে কোন একটা সেন্টেন্সে তুমি বলছো যে পলিউশনটা এয়ার পলিউশন হয়, তারপরে তোমার সয়েল পলিউশন হয়, ওয়াটার পলিউশন হয় বলছো। তাহলে প্রথমে পলিউশনটা হলো, তারপরে কিন্তু তুমি তার যে অ্যাডজেক্টিভ গুলো বলছো, বা পলিউশন ক্ষতি করে মানে ক্ষতিকারক হয়, ঠিক আছে, এই রকম কিছু অ্যাডজেক্টিভ লেখা আছে। তাহলে অবশ্যই নাউন যুক্ত সেন্টেন্সটার পরে আমরা অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্সটা বসাবো, কারণ নাউনের সম্পর্কে তো অ্যাডজেক্টিভটা বলা হয়। তাহলে প্রথমে নাউন যুক্ত সেন্টেন্সটা বলবো, তারপরে অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্সটা বলবো। হলো? কখনো কখনো আমরা বছর দিন অনুযায়ী পরপর, যদি ধরো ডেট রয়েছে কোনো একটা সেন্টেন্সে, ধরো লেখা আছে 2020 সাল, কোনো একটা সেন্টেন্সে লেখা আছে 2024 সাল, কোনো একটা সেন্টেন্সে লেখা আছে 2019 সাল, তাহলে অবশ্যই প্রথমে 19 সাল এটা বসবে, তারপর 2020 বসবে, তারপর 2024 বসবে। তাহলে পরপর তুমি কিন্তু ঘটনাগুলো বসাতে পারবে। এরপর আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে পারি, সেন্টেন্সগুলোকে বসাতে পারি। আমরা জানি কোন সাবজেক্টের পরে ভার্ব বসছে, কোন মানে এই রকম জেনে, মানে সাবজেক্টের পরে যে ভার্ব বসে, দেখা গেল কোনো সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে বলছে, কোনো সেন্টেন্সে ভার্ব সম্পর্কে আসছে, তাহলে অবশ্যই সাবজেক্টের পরে ভার্বের অংশটুকু যাবে, এর সোজা নিয়ম। এরকম ভাবে আমরা একটা জোড়া তৈরি করতে পারি। দেখা গেল কোথাও একটা আইদার আছে কোনো একটা সেন্টেন্সে, কোনো একটা সেন্টেন্সে অর আছে, আমরা জানি আইদার এবং অর পরপর বসে, তাহলে ওই সেন্টেন্সটুকু প্রথমে আইদারটা বসলো, তারপরে অর সেন্টেন্সটা বসলো, তাহলে আইদার অর হয়ে গেল। নাইদার নর একই রকম, নট অনলি বাট অলসো, দেখা গেল কোনো একটা সেন্টেন্সে তুমি নট অনলি দিয়ে সেন্টেন্স লিখেছো, ঠিক আছে, আবার অন্য একটা সেন্টেন্সে গিয়ে দেখলে বাট অলসো কথাটা রয়েছে,
তাহলে তুমি চোখ কান বুঝে ওই নট অনলি সেন্টেন্সটার পরে বাট অলসো যুক্ত সেন্টেন্সটা বসাবে। তাহলে এটা একটা জোড়া তৈরি করলো। হয়েছে। কখনো কখনো আমরা ধরো কোনো একটা সেন্টেন্সে ফুল ফর্ম আছে, কোথাও একটা শর্ট ফর্ম আছে। ধরো কোনো একটা সেন্টেন্সে বললো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে, ঠিক আছে? কোনো একটা সেন্টেন্সে বললো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে। আবার কোনো একটা সেন্টেন্সে বললো WHO এই কথাটা বলেছে। তাহলে তুমি যদি প্রথমে WHO যুক্ত শব্দটা বসাও, তাহলে তুমি কি দেখলে? পরীক্ষক তোমাকে বলবে WHO মানে কি? তুমি প্রথমে WHO বলে দিলে, এটার অর্থটা কি? তার মানে তোমাকে প্রথমে এই যে পুরো নাম আছে এই সেন্টেন্সটা বসাতে হবে, তারপরে সংক্ষিপ্ত বা শর্ট ফর্ম সেটা বসাতে হবে সেন্টেন্সটা। বুঝতে পারছো? তাহলে আমরা সেন্টেন্স দুটোকে পরপর বসিয়ে জোড়া কি করে তৈরি করতে পারি। এরপরে আসছি লাস্ট সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করব। লাস্ট সেন্টেন্সটা কিভাবে বুঝবো এটা লাস্ট সেন্টেন্স হতে পারে। ধরো লেখা রয়েছে কোথাও সো, বা কোথাও দেয়ারফর লেখা রয়েছে, বা দাস, বা ফাইনালি, বা দ্যাট ইজ ওয়াই, বা ইভেনচুয়ালি, বা ক্লিয়ারলি, এরকম কিছু শব্দ লেখা আছে। তাহলে সেটা অবশ্যই লাস্ট সেন্টেন্স হবে। অর্থাৎ ধরো তুমি তিনটে সেন্টেন্স লেখার পরে বললে সুতরাং আমরা এরকমটা বলতে পারি, দেয়ারফর সুতরাং এরকমটা, দাস তাই এরকমটা, ফাইনালি তাহলে শেষ পর্যন্ত বলা যায় এই ব্যাপার, দ্যাট ইজ ওয়াই এই কারণে এই রকম ব্যাপার, ইভেনচুয়ালি বা ফাইনালি তাহলে এইগুলো কিন্তু কোন একটা প্যারাগ্রাফের শেষেই আমরা বলি যখন তুমি একটা কনক্লুশন ড্র করছো। তাহলে এই রকম শব্দ থাকলে সেটা অবশ্যই লাস্ট সেন্টেন্সে বসবে। আমরা সেন্টেন্সে কখনো কখনো দেখি সিমিলারলি, লাইকওয়াইজ এরকমও থাকে। তার মানে কি দুটো সেন্টেন্স যদি সিমিলারলি থাকে বুঝতে হবে দুটো সেন্টেন্স একই রকম কথা বলছে। লাইকওয়াইজ মানে একই রকম কথা বলছে। কিন্তু কোথাও যদি বলে অন দি ওয়ান হ্যান্ড, বাট, ইয়েট, দো, হাউএভার, মানে বুঝতে হবে ওই দুটো সেন্টেন্সের মধ্যে একটা বিপরীত ব্যাপার চলছে, একটা বৈপরীত্য চলছে। আমরা এটা দেখেও কিন্তু বুঝতে পারি যে মানে দুটো পেয়ার হবে, দুটো সেন্টেন্স পাশাপাশি বসবে। আচ্ছা, অনেক সময় সেন্টেন্সে লেখা থাকে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। এটা তো সব থেকে সোজা। অবশ্যই প্রথমত সেন্টেন্সটা প্রথমে বসবে, দ্বিতীয়তটা দ্বিতীয়তে বসবে, তারপরে 3 নম্বরে বসবে। সো এটা খুবই ইজি বেছে নেওয়াটা। তাহলে এই যে নিয়মগুলো আমরা বললাম, মানে এই বিষয়গুলো, এগুলো একটু মাথায় রাখলে আমাদের পিকিউআরএসটা করতে একটু সুবিধা হবে। আমি বলছি না এগুলোই পারফেক্ট নিয়ম, কারণ পিকিউআরএস এর কোনো পারফেক্ট নিয়ম কোথাওই বলা নেই। শুধু কিছু কিছু মানে সূত্র তোমাকে ধরিয়ে দেওয়া হয় যে এরকমটা থাকলে তোমার বেছে নিতে সুবিধা হবে কোনটার পর কোনটা। এখানে দেখো 1 নাম্বার সেন্টেন্সে 1 নাম্বার প্রশ্নে পি অল্প একটু অংশ, কিউতে অল্প একটু অংশ, আর এতে অল্প একটু অংশ, এস এ অল্প একটু অংশ। তার মানে আমি বুঝতে পারছি এটা কিন্তু একটা সেন্টেন্সের 4টে পার্ট। এটা একটা সেন্টেন্সের 4টে পার্ট যেটা উল্টো পাল্টা ভাবে রয়েছে, তোমাকে সঠিকভাবে সাজাতে হবে। এখন দেখো বলছে পিতে বলছে টু আন্ডারস্ট্যান্ড, কিউতে বলছে টু মেনি পিপল, থ্রেটেনিং অ্যান্ড ইভেন ইম্পসিবল, গ্রামার অ্যাপিয়ার্স। এখানে দেখো টু আন্ডারস্ট্যান্ড একটা ভার্ব দিয়ে, টু দিয়ে, প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে, এরকম ভাবে সেন্টেন্স শুরু হবে না। বলছে টু মেনি পিপল অনেক লোকের কাছে, এটা আমরা হাতে রাখছি, এটা শুরু হতেও পারে নাও হতে পারে। থ্রেটেনিং অ্যান্ড ইভেন ইম্পসিবল, এটা খুবই ভয়ঙ্কর এবং অসম্ভব। এখন হঠাৎ করে থ্রেটেনিং অ্যাডজেক্টিভ তুমি বলে দিচ্ছ, সেটা কিন্তু সঠিক হবে না। তাহলে আর দিয়ে সেন্টেন্স শুরু হবে না। গ্রামার অ্যাপিয়ার্স, এখানে দেখো গ্রামার, এখানে কিন্তু আমরা একটা নাউন পেলাম, একটা সাবজেক্ট পেলাম, এবং তারপরে অ্যাপিয়ার্স ভার্বটা রয়েছে। তাহলে আমরা ধরে নেব এস দিয়েই বাক্যটা শুরু হবে। আমরা ধরে নিলাম এস দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, মানে প্রথমে এস থাকবে সেন্টেন্সে। তাহলে গ্রামার অ্যাপিয়ার্স, গ্রামারটা মনে হয়, কি মনে হয়? থ্রেটেনিং অ্যান্ড ইভেন ইম্পসিবল, গ্রামারটা মনে হয় খুব ভয়ঙ্কর এবং অসম্ভব ব্যাপার।
তাহলে অবশ্যই এস এর পরে আর বসবে। তারপরে ইম্পসিবল, অসম্ভব। আচ্ছা, কি অসম্ভব গ্রামারে? অসম্ভবটা কি? দেখো রয়েছে টু আন্ডারস্ট্যান্ড, মানে গ্রামারটা বুঝতে ইম্পসিবল, তাহলে আমরা কিন্তু এরপরে পিটা বসাবো। এখন দেখো এস আর পি এরকম কিন্তু কোনো অপশন, এখানে পি দিয়ে শুরু হয়েছে প্রথমেই কাটা, আর দিয়ে শুরু হয়েছে প্রথমেই কাটা। এখানে দেখো এস দিয়ে শুরু হলেও এস এর পরে কিন্তু পি আছে, এস এর পরে কিন্তু আর নেই, তাহলে সি অপশনটাও ভুল হলো। কিন্তু বি অপশনে দেখো এস আর পি আছে, বাট এই কিউটাকে প্রথমে দিয়ে দিয়েছে, টু মেনি পিপল, অনেক লোকের কাছে গ্রামার অ্যাপিয়ার্স। তাহলে আমরা কিন্তু সঠিক উত্তরটা বিটাকেই ধরবো, কারণ আমার এস আর পি মিলে গেছে আর অন্য কোনো অপশনে এস আর পি নেই, সুতরাং বিটাই হবে সঠিক। কারণ টু মেনি পিপল আমরা এরকম ভাবে সেন্টেন্স লিখতে পারি যে অনেক লোকের কাছে এরকম এরকম একটা ফ্রেজ দিয়েও সেন্টেন্স লিখতে পারি। এরপর 2 নাম্বার দেখো, বলছে ইনটু দি অফিস, পি তে রয়েছে। কিউতে বলছে সামওয়ান ব্রোক হাইলি কনফিডেন্সিয়াল লেটার্স অ্যান্ড স্টোল সাম। এখন দেখো মানে আর একটা জিনিস তোমাদের বলি, যখন জোড়া তৈরি করব যখন বলেছিলাম, তখন আর একটা জিনিস মাথায় রাখবে, ফ্রেজাল ভার্ব। অবশ্যই দেখো ফ্রেজাল ভার্ব তো পাশাপাশি বসে, ফ্রেজাল ভার্ব দিয়েও কিন্তু দুটো সেন্টেন্সের জোড়া তৈরি করা যায়। এই দেখো কেন বলছি, এখানে আছে সামওয়ান ব্রোক, এখানে আছে ইনটু দি অফিস। আমরা জানি ব্রোক ইনটু একটা ফ্রেজাল ভার্ব এবং এরা কিন্তু পাশাপাশি বসবে। ব্রোকের থেকে 10খানা সেন্টেন্স পরে গিয়ে ইনটু বসবে না, ব্রোকের ঠিক পাশেই বসবে। সুতরাং সামওয়ান ব্রোক, এটা কিন্তু আমরা অবশ্যই সামওয়ান ব্রোকের পরে সামওয়ান ব্রোক ইনটু দি অফিস, অর্থাৎ কিউ এর পরে পি বসাবো, এটা কিন্তু অবশ্যই বসাবো। তাহলে যখনই কিউ এর পরে পি বসালে দেখো এখানেও কোথাও কিউ এর পরে পি নেই, পি এর পরে কিউ আছে, কিউ এর পরে নেই। এখানে দেখো পি এর পরে কিউ আছে, হবে না। এখানে কিউ এর পরে পি অনেকটা পরে, হবে না। একমাত্র সি অপশনে কিউ এর পরে পি আছে, তাহলে অবশ্যই সি হবে সঠিক উত্তর, আমাকে অন্যগুলো না মেলালেও চলবে। তাহলে কেউ একজন, সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, কেউ একজন অফিসে ঢুকেছিল এবং চুরি করেছিল কিছু কিছু কি লেটার্স। দেখো সামটা প্লুরাল, কিছু লেটার্স চিঠি চুরি করেছিল, তাহলে এস এর পরে আর বসবে, এটাও কিন্তু একটা জোড়া তৈরি হলো, সাম কিছু লেটার্স কে বোঝাচ্ছে, তাহলে এস এর পরে আর বসবে। বুঝতে সুবিধা হচ্ছে না, কোথাও ডাউট আছে? না স্যার ঠিক আছে। ওকে, 3 নাম্বার দেখো পি কিউ আর এস, এটা তোমরা নিজেরা লজিক্যালি আমাকে বোঝাও কোনটা উত্তর হবে। এটা তোমরা আমাকে লজিক্যালি বোঝাও কোনটা উত্তর হবে। উত্তরটা দাগানো আছে যদিও, কিন্তু আমাকে লজিক্যালি বোঝাও কেন উত্তরটা হবে। NGOs aim to educate the people about the danger of smoking. দেখো এখানে দ্য পাবলিক আছে, একটা সাবজেক্ট হতে পারে দ্য পাবলিক। এম ইজ টু এডুকেট, উদ্দেশ্য হচ্ছে শিক্ষিত করা। স্যার বলবো, বলো। the NGO's aim is to educate কেউ কিছু কি the বলছিলে? public about, হ্যাঁ স্যার ওই লজিক্যাল জিনিসটা আছে যেটা the aim, এনজিওস, দেখো এনজিওর পরে এটা অ্যাপোস্ট্রফি এস, এনজিওস মানে এনজিওর, মানে এনজিও গুলোর, অ্যাবাউট দি ডেঞ্জার অফ স্মোকিং, অর্থাৎ ধূমপানের বিপদ সম্পর্কে। দেখো একটা জিনিস একটু খেয়াল করো যে এডুকেট করতে চাইছে, এবার কারা এডুকেট করতে চাইছে, কাদেরকে এডুকেট করতে চাইছে, শিক্ষিত কাদেরকে করতে চাইছে, কারা করছে। এখন তুমি যদি বলো পাবলিক, মানে পাবলিক এম ইজ টু, মানে পাবলিকের এম ইজ টু, এটা কিন্তু হয় না, কারণ পাবলিকের একটা র আসছে,
তাহলে এখানে কিন্তু দি পাবলিক এম হয় না, তাহলে দ্য এম অফ দ্য পাবলিক হওয়া উচিত ছিল, সুতরাং পি দিয়ে শুরু হবে না। তাহলে এখানে একটাই সাবজেক্ট নাউন রইলো, সেটা হচ্ছে এনজিওস। তাহলে দি এনজিওস অ্যাপোস্ট্রফি এস আছে, মানে এনজিও গুলোর এইম ইজ টু, তাহলে আর এর সাথে কিন্তু কিউ বসছে। এনজিওদের উদ্দেশ্য হলো টু এডুকেট, শিক্ষিত করবে। কাকে শিক্ষিত করবে? অবশ্যই লোকজনকে, সাধারণ পাবলিককে। তাই তারপরে পি আসবে, কি বিষয়ে এডুকেট করবে? অ্যাবাউট দি ডেঞ্জার অফ স্মোকিং, ধূমপানের বিপদ সম্পর্কে। তাহলে আর কিউ পি এস, সঠিক উত্তর হবে এ। 4 বলছে হোল অফ দ্য লাস্ট ইয়ার টুয়াইস ডিউরিং দি I only went fishing. কি হবে? স্যার এখানে বলছি যে ডিউরিং দ্য হোল অফ দ্য লাস্ট ইয়ার। আমাকে লজিক্যালি বোঝাও কোনটা উত্তর হচ্ছে, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। স্যার আই অনলি ওয়েন্ট ফিশিং, এটা তো সেন্টেন্সের মতো আছে, তো এখান থেকে শুরু হতে পারে। আর হ্যালো হ্যাঁ স্যার, আর এই যে ডিউরিং দ্য হোল ইদ্রিস, লাস্ট আমার কথা ইয়ার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, বাট আমি তোমার কথা বোধহয় শুনতে পাচ্ছিলাম না। তো আমি স্টুডেন্টের কাছে জানতে চাইছি এটা লজিক্যালি কোনটা আগে কোনটা পরে হবে। কেউ কি উত্তর দিচ্ছে? আমি বুঝতে পারছি না, কারণ আমি তো কারোর উত্তর শুনতে পাচ্ছি না। সৌভিক সাহা কিছু একটা বলার চেষ্টা করলে, বাট আমি কিন্তু শুনতে পাচ্ছি না কিছু। হ্যাঁ স্যার বলবো, স্যার একবার এটা দেখান এটা। হ্যাঁ স্যার, অবশ্যই বলবে। আমি 10 মিনিট ধরে জিজ্ঞাসা করেই যাচ্ছি, কেউ একটা আমাকে উত্তরটা দাও। হ্যাঁ স্যার বলছি, কিন্তু আপনি হয়তো শুনতে পাচ্ছিলেন না। আচ্ছা বলো। যেটা স্যার আমরা নর্মালি যে সেন্টেন্সগুলো কাজে লাগাই, বলি যে ডিউরিং দ্য ইয়ার বা ডিউরিং দ্য, এরকম করে হুম ডিউরিং দ্য হোল লাস্ট ইয়ার। হুম এখানে সাবজেক্ট হচ্ছে আই অনলি আই অনলি ওয়েন্ট ফিশিং। ফিশিং টুয়াইস, হুম এটা টুয়াইস হয়ে গেল। হুম আর ডিউরিং দ্য, এটা তো পরে লাগাইতে পারবো না, মানে ডিউরিং হুম মানে ডিউরিং দ্য ডে, এটা এরকম করে আমার ইলজিকটা মনে হয়। হুম হ্যাঁ, দেখো তুমি যদি ভাবো যে আইটা সাবজেক্ট, অবশ্যই আই সাবজেক্ট, সো আই অনলি ওয়েন্ট ফিশিং টুয়াইস, তাহলে আমি এরকমটা বললাম, এস দিয়ে শুরু করলাম। কিন্তু দেখো অপশনে কোথাও কিন্তু এস দিয়ে শুরু নেই, এখানে কিউ, এখানে পি, এখানে কিউ, এখানে আর। অপশনে কোথাও কিন্তু এস দিয়ে শুরু নেই, তাহলে এইটা দিয়ে শুরু করতে পারবো না। ঠিক আছে, এবার এখানে কিউ দিয়ে শুরু আছে দুটো, বলছে টোয়াইস, টোয়াইস দিয়ে কি শুরু করব? টোয়াইস দিয়ে কিছু শুরু করা যাবে না, তাহলে এই দুটো অপশনই ভুল হয়ে গেল। তাহলে আমার হাতে একমাত্র এ আর সি রইল, পি দিয়ে আর আর দিয়ে। পি বলছে হোল অফ লাস্ট ইয়ার, গত বছর সারা সারা বছর জুড়ে। ঠিক আছে, আমি যদি পি দিয়ে শুরু করি হোল অফ লাস্ট ইয়ার, তারপরে বলছে আর, মানে ডিউরিং দা। এখন ডিউরিং দা তাহলে প্রথমে বসাতে হবে, হোল অফ দ্য লাস্ট ইয়ার ডিউরিং দা হয় না, তাহলে আর প্রথমে বসাতে হবে, ডিউরিং দা হোল অফ দ্য লাস্ট ইয়ার আই ওয়েন্ট ফিশিং অনলি। সেই হিসাবে আমরা এটাকে সঠিক করছি। এবারে যদি আমরা ধরি, ধরো 6 নাম্বার সেন্টেন্সটা, যেখানে প্রথম পার্টটুকু দেওয়া আছে, তারপরে 4টে পার্ট আছে পি কিউ আর এস, এটাকে বলেছে সঠিকভাবে সাজাতে। প্রথম পার্টটুকু দেওয়া আছে উই হ্যাভ টু, এরপরে বলেছে পি কিউ আর এস কে সঠিকভাবে সাজাতে। আমরা একবার পড়ে নিই। উই হ্যাভ টু অ্যাজ উই সি ইট, যেমনটা আমরা দেখতে পাই, স্পিক দ্য ট্রুথ, সত্যি কথা বলা, দেয়ার ইজ ফলসহুড, মিথ্যে কথাও বলে, এবং ডার্কনেস, অন্ধকারও আছে, ইভেন ইফ অল অ্যারাউন্ড আস, আমাদের চারদিকে, আমাদের চারদিকে।
এবার দেখো উই হ্যাভ টু, টু আছে আমাদের করতে হবে, যখন টু আছে তার মানে V1 আসবে একটা, অবশ্যই V1 আসবে। এবার P তে V1 নেই, R এ V1 নেই, S এ V1 নেই, Q তে আছে স্পিক, তাহলে অবশ্যই আমরা Q প্রথমে বসাবো। যখনই Q বসালে তখনই দেখো অপশন A এবং অপশন C বাদ হয়ে গেল, তাহলে Q দিয়ে শুরু হচ্ছে, একটাতে আছে QR, একটাতে আছে QP, তাই বলছে উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ অ্যাজ উই সি ইট, আর আরে বলছে দেয়ার ইজ ফলসহুড অ্যান্ড ডার্কনেস, মানে উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ দেয়ার ইজ ফলসহুড, হঠাৎ করে দেয়ার ইজ ফলসহুডটা আসলে হবে না, তাহলে উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ অ্যাজ উই সি ইট, আমরা যেমনটা দেখি তেমন সত্য আমাদেরকে বলতে হবে, তাহলে কিউ এর পরে কিন্তু পি আসবে। এবার পি আসলো মানেই তোমার অপশন বিটা ভুল হয়ে গেল, অপশন ডি সঠিক হয়ে গেল, কিউ পি। এবার মিলিয়ে নাও, উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ অ্যাজ উই সি ইট, আমরা যেমনটা দেখি আমাদের তেমন সত্যিটাই বলতে হবে, ইভেন ইফ অল অ্যারাউন্ড আস, যদিও আমাদের চারপাশে দেয়ার ইজ ফলসহুড অ্যান্ড ডার্কনেস, আমাদের চারপাশে অনেক মিথ্যে আছে, অনেক অন্ধকার আছে, তবুও আমাদের যেমনটা সত্যি তেমনটা বলতে হবে। এই রকম লজিক্যালি তোমাকে কিন্তু একটু বিষয়টা ভাবতে হবে। ধরো এখানে স্যার আছে, এই কোয়েশ্চেনগুলো এই হুম। কোয়েশ্চেনগুলো তো বেশিরভাগ এরকম করা যাবে, যদি বেশি কনফিউশন না হয় তাহলে সেটা অপশন দেখে মানে Yes. কোনটা প্রথমে শুরু হওয়ার মতো রয়েছে হ্যাঁ স্যার, সেই এমনি দিক join থেকেও করা মানে যাবে। করা যায়। না, অপশন দেখে করতে গেলে কিন্তু একটু গুলিয়ে যেতে পারে, তুমি প্রথমে অপশনে না গিয়ে প্রথমে একটা সেন্টেন্সটা চুজ করে না যে এটা ইন্ট্রোডাকশন হতে পারে, একবার চুজ করে নাও। এবার এখানে যেমন আমি দেখলাম যে কিউটা দিয়ে শুরু হবে, এবার যখনই দেখলাম কিউ দিয়ে শুরু হবে, এবার আমি দেখব কোন অপশনে প্রথমে কিউ আছে, তখন দেখলাম দুটো অপশনে কিউ আছে, তাহলে এই দুটোই আমার অপশন, বাদ বাকিগুলো ভুল। এবার এই দুটো অপশনের মধ্যে আমি ট্যালি করব কোনটা সঠিক হবে। আর তুমি যদি প্রথমেই একবার মানে এখানে আর আছে, আর দিয়ে বসিয়ে দেখতে চাও দেয়ার ইজ ফলসহুড, এটা হবে কিনা, তখন তোমার কনফিউশন হবে যে আচ্ছা দেয়ার দিয়েও তো শুরু হতে পারে সেন্টেন্স, তাহলে এটা হবে না কেন। তোমাকে এরকম ভাবে ভাবতে হবে উই হ্যাভ টু মানে একটা ভার্ব আসবে, এবার দেখো কোন অপশনে ভার্ব আছে, আমি কিউতে ভার্ব পেয়ে গেলাম, তার মানে কিউ দিয়ে ডেফিনেটলি আমাকে শুরু করতেই হবে। ঠিক আছে, তুমি প্রথমেই অপশন দেখলে কি হয়, একটু গুলিয়ে যাওয়ার চান্সেস থাকে, তাই অপশন প্রথমে না দেখে ইন্ট্রোডাকশন সেন্টেন্সটা তুমি বেছে নেওয়ার চেষ্টা করো যে কোনটা ইন্ট্রোডাকশন করতে পারো, ইন্ট্রোডাকশনে লিখতে পারো। 7 নাম্বার দেখো পি কিউ আর এস, আমি এখানে অপশনগুলোকে ঢেকে দিয়েছি, অপশন তোমাদের দেখাচ্ছি না, করো তো তোমরা দেখি কোনটা দিয়ে বসতে পারো, মানে কোনটা প্রথমে বসতে পারে। ইউএসআরপি, ইউএসআরপি। দেখো বলছে পিতে বলছে বাই অ্যান এম্পায়ার নেম শাহজাহান, হঠাৎ করে একটা প্রেপোজিশন দিয়ে সেন্টেন্স শুরু হলো, মানে একজন এম্পায়ারের দ্বারা, ঠিক আছে, এটা কিন্তু আমরা মানে এরকম ভাবে শুরু করি না। স্যার কিউ দিয়ে স্টার্ট হবে। কিউতে বলছে দি তাজমহল ইজ, একটা আমরা সাবজেক্ট পেলাম, আমরা একটা ভার্ব পেলাম। আরে বলছে ইন মেমোরি অফ, হবে না, বিউটিফুল মনুমেন্ট হবে না, তাহলে আমরা কিন্তু কিউতে একটা ক্লু পেলাম, একটা সাবজেক্ট পেলাম, একটা ভার্ব পেলাম, তাহলে অবশ্যই দ্য তাজমহল ইজ এ এটা দিয়ে শুরু হবে। এখন তাজমহলটা কি, ইজ এ, এর পরে আমাদের একটা নাউন আসবে, বিউটিফুল ইয়েস বিউটিফুল মনুমেন্ট, তাহলে কিউ এর পরে এস আসবে। এবার আমরা দেখি কিউ এর পরে, ইন মেমোরি অফ হিজ পারছি স্যার। ওয়াইফ। হ্যাঁ স্যার মানে এখানে তো মানে যেটা মানে ছাড়াই করব অপশনগুলো, মানে দ্য তাজমহল ইজ এ, তারপরে তো আর ইন হওয়ার মানে পসিবল না, তারপর তাহলে তো ইন মানে তো হবে না, ইন হবে না, Yes. বিউটিফুল এইভাবেই মানে Yes. মানে বাছাই করতে হবে। ইয়েস। এখন তুমি যদি তাহলে অপশন চেক করতে, জয়েনিংটা দেখতে হবে ঠিক মতো হচ্ছে। ইয়েস, তুমি যদি এখন অপশন চেক ইজের পরে অ্যাডজেক্টিভ। হ্যাঁ ইজ এ আছে, ইজ এ বিউটিফুল মনুমেন্ট, কারণ আমি তাজমহল সম্পর্কে যদি বলি ইউ আর এ, তুমি হও একজন, তার মানে তোমাকে তোমার কোয়ালিটি আমাকে বলতে হবে, অ্যাডজেক্টিভ আসবে, নাউন আসবে, সব আসবে, তাহলে বিউটিফুল মনুমেন্ট, অ্যাডজেক্টিভও থাকলো, নাউনও থাকলো। তুমি যদি অপশন দেখতে, তুমি যদি অপশন দেখতে প্রথমে দেখলে কিউএস, দেখো কিউএস বিতেও আছে, সিতেও আছে, তাহলে তুমি জানলে এ আর ডি হবে না, বি আর সি এর মধ্যে একটা হবে, তাহলে কিউএস দুটো মিলে গেল। এর পরের যে পার্টটুকু পি আর 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 পি, এইটা তোমায় দেখতে হবে ঠিক হচ্ছে কিনা। তাহলে দেখো তাজমহল ইজ আ বিউটিফুল মনুমেন্ট বিল্ট ইন 1631,
যখন তুমি বিল্ড করে দিলে, তৈরি করে দিলে, তখন তো তোমাকে বলতে হবে কার দ্বারা তৈরি হলো, বাই অ্যান এম্পেরার, তারপরে কিন্তু পি আসবে, তারপরে আসবে ইন মেমোরি অফ, কার স্মৃতির উদ্দেশ্যে, তখন আসলো আর। তুমি যদি বলো ইট ওয়াজ বিল্ট ইন 1631 ইন মেমোরি অফ হিজ ওয়াইফ, কারণ তাকে এটা বললে হবে না, কারণ বলছে হিজ ওয়াইফ, তার বউ, এবং তারপর যদি তুমি বলো বাই এম্পারার শাহজাহান, তাহলে কিন্তু ভুল হবে, কারণ প্রথমে তুমি বলেছো তার বউয়ের স্মৃতির উদ্দেশ্যে, তাহলে কার বউ, তোমাকে তো প্রথমে শাহজাহান কথাটা বলতে হবে, নাউনটা আসবে, তারপরে তার বউ বলতে পারবে পজেসিভ অ্যাডজেক্টিভটা, সুতরাং তোমাকে পি প্রথমেই বসাতে হবে। হয়েছে? এই রকম একটু লজিক্যালি তোমাকে দেখতে হবে, একদমই মানে বলছি না যে সোজা হয়, ছোট সেন্টেন্স থাকে, একটু বড় সেন্টেন্সও থাকে, কিন্তু তোমাকে যদি লজিক্যালি তুমি দেখবে, দেখবে খুব ইজি। ওরা ইচ্ছে করে বদমাইশি করে বড় সেন্টেন্স দেয় যাতে তোমার সময় বেশি লাগে, ছাত্ররা দেখে ঘাবড়ে যায়, ছাত্ররা অ্যাটেম্প্ট না করে, এইগুলো ওরা ইচ্ছে করে করে। এইটা দেখো 8 নাম্বারে আমি বলেছিলাম ডেট মেনশন করা, এখানে দেখো একটা ঘটনা 1939, এখানে 1930, 1925। তাহলে তুমি আমাকে বলো আমি পরপর কোনটা সাজাবো? অবশ্যই প্রথমে আর সাজাবো 1925, তারপরে 30 সাজাবো, কিউ সাজাবো, তারপরে পি সাজাবো 39, তাহলে আর কিউ পি পরপর বসছে, আমি এইটুকু শিওর। এবার এরা আর কিউ পি প্রথমেই বসবে, না এস প্রথমে বসবে, না এস লাস্টে যাবে, সেটা কিন্তু আমি জানি না। এবার তুমি দেখো আর কিউপি অন্য কোথায় আছে, এখানে আছে আর কিউপি, এখানে আছে আর কিউপি, সিতে আছে আর কিউপি নেই, এসে আর কিউপি নেই, তাহলে তোমার এ আর বি দুটো অপশন রইল হাতে। এরপরে বলছে এসটা কোথায়, একটাতে এস প্রথমে আছে, একটাতে পরে আছে। এখন দেখো আমি এবার সেন্টেন্সটা পড়বো। বোস ওয়াজ অ্যারেস্টেড, বোস বিকেম মেয়র, বোস অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তৈরি করলো, বোস ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে এই ঘটনাগুলোর আগেই অদৃশ্য হলো, না এই ঘটনাগুলোর পরে অদৃশ্য হলো? ডেফিনেটলি পরে অদৃশ্য হয়েছিল, তাহলে আর কিউপির পরে এস আসবে, প্রথমে এস বসবে না, পরে এস বসবে, তাহলে এ হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে লজিকটা? এই রকম ভাবে তোমাদের কিন্তু এগুলো চুজ করতে হবে। আচ্ছা, এখানে দেখো 11টা দেখো, প্রথম পার্টটুকু ফিক্সড করে দিয়েছে, তারপর থেকে পিকিউআরএস শুরু হয়েছে। প্রথম পার্টটুকু ফিক্সড, যখনই প্রথম পার্টটুকু ফিক্স হবে তখন কিন্তু তোমাকে প্রথম পার্ট মিলিয়ে পরের পার্টটুকু চুজ করতে হবে পিকিউআরএস এর মধ্যে। বলছি হি ওয়াজ সো কাইন্ড অ্যান্ড জেনারাস দ্যাট হি নট অনলি মেড আদার্স ডু সো বাট অলসো হেল্প দেম হিমসেলফ। তাহলে সে এতটাই কাইন্ড ছিল এবং উদার ছিল, জেনারেস ছিল, যে যে হি এর সম্পর্কে বলছো, এখানে অন্য কোনো নাউন নেই, তাহলে হিটা দিয়ে শুরু হয়েছে, আমাকে হি রাখতে হবে। যে এখানে মেড আদার্স হবে না ভার্ব দিয়ে, কারণ এখানে দ্যাট থেকে একটা সাবক্লজ শুরু হবে, সাবক্লজে সাবজেক্ট ভার্ব থাকতে হবে, তাহলে একটা সাবজেক্ট দরকার, এখানে কোথাও সাবজেক্ট নেই, একমাত্র হিটাই সাবজেক্ট আছে, তাহলে অবশ্যই হি নট অনলি দিয়ে আমরা শুরু করব, মানে পি দিয়ে শুরু করলাম। যখনই পি দিয়ে শুরু করলাম বি আর ডি অপশনটা বাদ হয়ে গেল, পি অপশনটা আমার দুটোতে রয়েছে, পি, এ আর সি। তাহলে হি নট অনলি, তিনি নট অনলি কি করেছিলেন? হি নট অনলি মেড আদার্স ডু সো বাট অলসো হেল্পড দেম হিমসেলফ। দেখো হি নট অনলি হেল্পড দেম হিমসেলফ, সে যে শুধু তাদেরকে সাহায্য করেছিল নিজে নিজে তা কিন্তু নয়। হি নট অনলি, আমাকে একটা ভার্ব দরকার, এখানে আমি হেল্পড ভার্ব পেয়ে গেলাম। এবার দেখো বাট অলসো, নট অনলির পরে বাট অলসো, তাহলে আমরা এখানে বাট অলসোটা বসালাম, বাট অলসো মেড আদার্স ডু সো, তারপরে কিউ বসলো, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তোমার সিতে দেখো কি করেছিল, হি নট অনলি বাট অলসো, আর নট অনলি বাট অলসো তো পরপর বসে না, নট অনলির পরে একটা কথা থাকবে, তারপরে বাট অলসোর পরে আর একটা কথা থাকবে, তাই না? সো আমি কিন্তু পি এর পরে সঙ্গে সঙ্গে আর বসিয়ে দিতে পারবো না, কারণ আমাকে একটা মানে
পি এর পরে একটা কথা থাকবে, তারপরে আর থাকবে। যদি এটা গোটা সেন্টেন্স হতো তাহলে দেখা গেল নট অনলি পরে গোটা সেন্টেন্সটা পিতেই থাকতো, তারপরে আর বসে যেত। কিন্তু যেহেতু এখানে ভেঙে দিয়েছে এতগুলো করে একই সেন্টেন্সের পার্টগুলোকে, তাই জন্য তোমার পি এর পরেই আর বসছে না, মাঝখানে অন্য একটা পার্ট ঢুকে গেছে। যেটা আমি বলেছিলাম জোড়া তৈরি করব, পরপর দুটো সেন্টেন্সে থাকবে, এখানে যেহেতু তোমার টুকরো টুকরো সেন্টেন্স, তাই তোমার তিনটে সেন্টেন্স লাগলো, পি এর পরে একটা সেন্টেন্স ঢুকে গেল। কিন্তু যদি গোটা সেন্টেন্স হতো তাহলে দেখা গেলো পিটাই মানে নট অনলি দিয়ে একটা গোটা সেন্টেন্স ছিল, বাট অলসো দিয়ে গোটা সেন্টেন্স ছিল, তখন পরপর হয়ে যেত। আচ্ছা, এরপরে আমরা একটা করব যেখানে দেখব যে এই প্রথম পার্ট এবং মানে লাস্টের পার্টটুকু ফিক্সড, মাঝখানে পিকিউআর সঠিকভাবে সাজাতে হবে। এইটা আমাকে বলো 14টা। The pigeons were used as messengers which were tied in the olden days to carry messages to their feet. এটা আমাকে লজিক্যালি বোঝাও। কেউ কি বলছো? আমি শুনতে পাচ্ছি না কারোর কথা। স্যার হ্যাঁ স্যার, পিজিএন তো খবরের কাজই করে এবং সেটা হুম। আগেকার দিনেই হতো। হুম, তাহলে the pigeons are used তাহলে as messenger হতে পারে, তাই না? তাহলে প্রথমে পিটা বসাতে পারি, as messenger হুম, হয়েছে। এবার as দেখো messenger পি in the বসালে মানে olden days। বিটা বাদ হয়ে গেল, এ সি আর ডি রইলো আমাদের কাছে। এবার তুমি যদি একটু দেখবে, দেখো লাস্টে যে টু দেয়ার ফিট, তাতে পায়েতে, আর কিউতে আছে উইচ ওয়্যার টায়েড, বাধা থাকতো। টায়েডের সাথে দেখো টু, টায়েড টু দেয়ার ফিট। তাহলে তুমি এটা বলতে কি পারো না যে সবার লাস্টে কিউ পার্টটা বসবে, শুরু হবে পি দিয়ে, শেষে বসবে কিউ, বলা যাবে তো এটা? which were tied to their feet, tied এর পরে to their feet বসানো, মানে 6 নাম্বারটা তো ফিক্স আছে to their feet, তাহলে এটার আগে কিউ বসাবে। তার মানে শুরু হচ্ছে পি দিয়ে, শেষ হচ্ছে কিউ দিয়ে। দেখো শুরু হচ্ছে পি দিয়ে, শেষ হচ্ছে কিউ দিয়ে, সো সি অপশনটা সঠিক হবে। The pigeons are used as messengers in the olden days to carry messages which were tied। এই যে মেসেজেস, মেসেজগুলোর জন্যই কিন্তু which এই প্রোনাউনটা বসছে, রিলেটিভ প্রোনাউনটা বসছে, তাই না? তাহলে এস এর পরে কিউ তোমাকে বসাতেই হবে। দেখো এস আর কিউ একটা জোড়া তৈরি হয়েছে, বোঝা গেল? অনেকগুলো নিয়ম মানে ব্যাপার থাকবে যেগুলো তুমি কাজে লাগাতে পারো। আমি প্রথম সেন্টেন্সটা পেয়ে গেলাম, প্রথম পার্টটুকু, লাস্টের পার্টটুকু পেয়ে গেলাম, আমি এই মেসেজের সাথে হুইচকে যোগ করে দিলাম, এই দুটো পর পর বসবে, একটা জোড়া তৈরি করলাম এস কিউ, সুতরাং ডেফিনেটলি আমার খালি আর এখানে বসে যাবে। এবার আমরা একটু বড় বড় সেন্টেন্সের দিকে যাই। বড় সেন্টেন্সে ধরো আমরা 19-এরটা বললাম, একটু বড় সেন্টেন্সে ঢুকছি আমরা, 19-এরটা বলছি, যেখানে নাম্বার 1 এবং নাম্বার 6 ফিক্সড আছে, মাঝখানে পিকিউআরকে তোমায় সাজাতে হবে। বলছে আ ব্যাড হ্যাবিট ইজ হার্মফুল, একটা বাজে অভ্যাস অবশ্যই ক্ষতিকর, নান অ্যাজ হার্মফুল অ্যাজ স্মোকিং, মানে ধূমপানের মতো কোনোটাই কিন্তু এতটা ক্ষতিকর না, মানে কোনো বাজে অভ্যাসই এত ক্ষতিকর নয় ধূমপানের মতো। আর সবার লাস্টে বলছে দেন ওয়াই গেট দ্যাট ব্যাড হ্যাবিট, তাহলে সেই বাজে অভ্যাসটা কেন করব? এই মাঝখানে আসছে পি, বাট হ্যাবিট ইজ সেকেন্ড নেচার, কিন্তু স্বভাব হচ্ছে আমাদের দ্বিতীয় সত্তা, মানে স্বভাব যায় না মোলে। স্মোকার্স রিমেইন স্মোকার্স ফর লাইফ, ধূমপানকারীরা সারা জীবন ধূমপান করে যায়। বিসাইডস বিং এক্সপেন্সিভ, বেশি খরচার পাশাপাশি স্মোকিং ডাজ ইনজুরি টু ওয়ানস হেলথ, স্মোকিং কিন্তু একজনের মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি করে। আরে বলছে ইন দি লং রান, তুমি দীর্ঘদিন যাবত হি মে গেট সামথিং ওয়ার্স, লাং ক্যান্সার, দীর্ঘদিন ধরে যদি কেউ স্মোকিং করে তাহলে হয়তো তার মানে লাং ক্যান্সার হতে পারে।
আর স্মোকার গেটস নাথিং, একজন ধূমপানকারী কিছুই পায় না বাট স্মোক ফর হিজ মানি, মানে টাকা পয়সা দিয়ে শুধুমাত্র সে কিন্তু ধোঁয়াটাই ওড়াচ্ছে। তাহলে এই রকম ভাবে PQRS রয়েছে। এবার প্রথম সেন্টেন্সের সাথে মিলিয়ে তোমাকে পরের সেন্টেন্সগুলো লিখতে হবে। কি হবে বলো? দেখো, যদি তোমরা এস দিয়ে বলো যে স্মোকার গেটস নাথিং বাট স্মোক ফর হিজ মানি, স্মোকার কিন্তু তার মানে কিছুই পায় না, শুধু টাকাটা খরচা হয়। তুমি যদি এস দিয়ে শুরু করো, এখানে দেখো একটাই অপশন আছে এস দিয়ে শুরু করলে। এস দিয়ে শুরু করলে কি হবে? এস এর পরে পি আছে, পি মানে কি? বাট হ্যাবিট ইজ সেকেন্ড নেচার, কিন্তু স্বভাব হচ্ছে স্বভাব যায় না মোলে। তারপরে বলছে আর লং রান তার লাং ক্যান্সার হতে পারে। তারপরে কিউতে বলছে বিসাইডস বিং এক্সপেন্সিভ, এটা কিন্তু লজিক্যালি হচ্ছে না। তাহলে এস দিয়ে কিন্তু আমরা শুরু করতে পারবো না, ঠিক আছে? এস দিয়ে কিন্তু আমরা শুরু করতে পারছি না। আচ্ছা, এরপর যদি আর দিয়ে শুরু করো, বলছে হার্মফুল ইন দি লং রান হি মে গেট সামথিং ওয়ার্স। এখন হঠাৎ করে হিটা কে, এবং হঠাৎ করেই বলছে বেশি দিন করলে লাং ক্যান্সার হতে পারে। ঠিক আছে, যদি তুমি আর দিয়ে শুরু করো, আমি ধরলাম তর্কের খাতিরে আর দিয়ে শুরু করলাম। তারপরে বলছে হ্যাবিট ইজ সেকেন্ড নেচার, তারপরে আমি পি বসালাম। বিসাইডস বিং এক্সপেন্সিভ, কিন্তু এখানে এক্সপেন্সিভের কোনো কথা আসেনি, এখানে কিন্তু এক্সপেন্সিভের কোনো কথা আসেনি। সুতরাং আর দিয়েও কিন্তু শুরু করা যাবে না, আর দিয়েও কিন্তু শুরু করা যাবে না। আচ্ছা, পি যদি বলছে বাট হ্যাবিট ইজ সেকেন্ড নেচার, স্মোকার রিমেন্স স্মোকার ফর লাইফ, তারপরে বলছে আর ইন দি লং রান তার লাং ক্যান্সার হতে পারে, মানে হেলথ ইন। আচ্ছা, একটা জিনিস দেখো, তোমরা যদি লিঙ্ক খুঁজবে, এখানে বলেছে কারোর হেলথের প্রবলেম হবে এবং এখানে বলছে লাং ক্যান্সার হবে। তাহলে আমরা কিন্তু কিউ এর পরে আর বসাবো। এইটুকু জোড়াটা বুঝতে পারলে? কিউ এর পরে আর বসাবো, বুঝতে পেরেছো তো এটা? এখন দেখো, কিউ এর পরে আর কিন্তু কোথাও নেই, এখানে ছিল না, এখানে ছিল না, এখানেও ছিল না, শুধুমাত্র এইখানে আছে। তাহলে বি অপশনটা হবে সঠিক। আমরা যে জোড়াটা তৈরি করলাম বুঝতে পারলে নিশ্চয়ই, যে পি অপশনে বলছে স্মোকিং করলে শরীরে ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, আর সেন্টেন্সে বলছে তার লাং ক্যান্সার হতে পারে। তাহলে এই দুটো কিন্তু পাশাপাশি বসবে, কিউ এর পরে আর, এবং কিউ এর পরে আর একমাত্র বি অপশনেই রয়েছে। তাহলে বি হবে সঠিক উত্তর। এরপর 20 বলো। He wanted to adopt his father's profession, সে তার বাবার প্রফেশনটা অ্যাডপ্ট করতে চাইছিল। আর 6 নম্বরে বলছে he wished to change the lot of the naked and hungry masses of India, সে চেয়েছিল যে উলঙ্গ এবং ক্ষুধার্ত ভারতবাসীর ভাগ্য পরিবর্তন করতে। তার মাঝখানে PQRS আছে। স্যার হি উইশ এজটা টু চেঞ্জ প্রথমে হবে। a lot of naked of
হুম হাংরি মেসেজ অফ ইন্ডিয়া, হুম এটার ফুল ফর্মটা কি হবে? এটার ফুল ফর্ম মানে হ্যাঁ, এটার মানে এটা এই মাত্র তো বললাম যে সে চেয়েছিল ক্ষুধার্ত ভা- হুম, ক্ষুধার্ত ক্ষুধার্ত এবং উলঙ্গ যে ভারতবাসী তাদের লট, লট মানে হচ্ছে ভাগ্য, লট মানে হচ্ছে ভাগ্য চেঞ্জ করতে। স্যার এসটা দিয়ে শুরু হবে প্রথম। মহাত্মা গান্ধীর সংস্পর্শে এসেছিলেন, তিনি ইনফ্লুয়েন্স হয়েছিলেন তারপরে ওর দ্বারায়, হুম ওটা একটা লিংক খুঁজে পাওয়া গেল। হুম দেখো, বলছে হি ওয়ান্টেড টু অ্যাডপ্ট হিজ ফাদার্স প্রফেশন, সে তার বাবার মানে যে কাজ সেটাই করতে চেয়েছিল। তারপরে বলছে হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই হিজ স্ট্রং ডিজায়ার টু সেট ইন্ডিয়া ফ্রি, সে প্রভাবিত হয়ে গেল তার এই মানে স্ট্রং ইচ্ছার দ্বারা যে ভারতবর্ষ স্বাধীন করতে হবে। এখন কার স্ট্রং ইচ্ছা, এখানে কিন্তু তাহলে অন্য একজনের কথা বলছে এবং সেই অন্য একজন কিন্তু মহাত্মা গান্ধী। তাহলে হি কেম ইন কন্ট্যাক্ট উইথ মহাত্মা গান্ধী, সে মহাত্মা গান্ধীর সংস্পর্শে এসেছিল। তাহলে আমরা কিন্তু প্রথমে মহাত্মা গান্ধীর সংস্পর্শে এসেছিল, তারপরে তার দ্বারা প্রভাবিত হলো। এস আর পি একসাথে বসাবো। এখন দেখো এ অপশানে কোথাও এস আর পি একসাথে নেই, সিতে এস আর পি প্রথমে একসাথে আছে কিন্তু ডিতে নেই। তাহলে বি আর সি এই দুটোর মধ্যে আমরা এস আর পি কে পাশাপাশি দেখছি, ভালো কথা। এবারে সি অপশনে বলছে প্রথমে আর বসিয়েছে, হি মেড আপ হিজ মাইন্ড, সে তার মন স্থির করলো। ঠিক আছে, মন স্থির করার পরে তার দেখা হলো মহাত্মা গান্ধীর সাথে, তারপর সে ইনফ্লুয়েন্স হলো, তারপর সে চেঞ্জ মানুষ হলো, তা কিন্তু নয়। মহাত্মা গান্ধীর সাথে দেখা হলো, প্রভাবিত হলো, তারপরে তিনি মনস্থির করলেন, তারপরে তিনি পরিবর্তন হয়ে গেল তার মনের, তারপরে তার ইচ্ছে হলো ভারতবর্ষের ভাগ্য পরিবর্তন করবে। এটা কিন্তু বেশি লজিক্যাল। তাহলে বি অপশনটা সঠিক হবে, সি অপশনটা সঠিক হবে না। তুমি যদি চারটে সেন্টেন্সের মধ্যে একটা জোড়া তৈরি করতে পারো কোনোভাবে, মানে দুটো সেন্টেন্সকে পাশাপাশি বসাতে পারো, তাহলে তোমার কিন্তু 80% কাজ হয়ে যাবে। এবার তুমি দেখবে ওই জোড়াটা কোন অপশনে রয়েছে, বুঝেছো? দেখা গেল দুটো অপশনের মধ্যে সেই জোড়াটা আছে, বাদ বাকি দুটোতে নেই, তাহলে ওই দুটো ভুল, যে দুটোর মধ্যে আছে সেই দুটোকে তুমি এবার দেখবে কোনটা আগে কোনটা পরে হবে। এরকম ভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করো বাড়িতে। এখানে প্রত্যেকটা উত্তর করে দেওয়া আছে, অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, আমরা কারো কোনো প্রশ্ন আছে আজকের এই ক্লাস সম্পর্কে? না স্যার। ওকে, আমরা লাস্ট ক্লাসে কি করাচ্ছিলাম? স্যার ওয়ান ওয়ার্ড শুরু হয়েছিল। ওয়ান ওয়ার্ডে আমরা কি ইয়েগুলো করিয়েছিলাম, ফোবিয়াগুলো করিয়েছিলাম, তাই না? ফোবিয়া সম্বন্ধে হয়েছিল স্যার, হুম। ফোবিয়া সম্বন্ধে। ফোবিয়া সম্বন্ধে হয়েছিল। ওকে, স্যার রেকর্ড একটাই থাকবে নাকি দুটো করবেন? একসাথে করে দিই। যে স্যার আজকে যেটা প্রথম শুরু করলেন এটা তো মানে আজকে শেষ হলো না, এটা তো আরো হবে নাকি? না না, ওটা তোমার রিঅ্যারেঞ্জটা ওই পিডিএফটা হয়ে গেছে, পরে কখনো করালে রিঅ্যারেঞ্জমেন্টে আলাদা ক্লাস হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু এই ফোবিয়াগুলো করিয়েছিলাম। আজকে একটু পড়া ধরি, আমি ফোবিয়া সম্পর্কে পড়া ধরবো। দেখবো বাড়িতে পড়েছিলে কিনা তোমরা। এবার একটু চাপ খেয়ে গেল সবাই। ধরুন। ধরবো, গুড। এই যে নাম্বার 13, ভুল হলে হবে। হ্যাঁ গুড, নাম্বার 13 কে ভয় পায়, 13টাকে বলে হচ্ছে অশুভ সংখ্যা, আনলাকি 13। যারা বিশ্বাস করে, ভয় পায় 13 সংখ্যাটাকে, এই 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 ফোবিয়াটাকে কি বলে? ফিয়ার অফ নাম্বার 13।
ফিয়ার অফ নাম্বার 13 কে কি বলে? বলে আছে একবার, মানে 3 কে কি বলে, 10 কে কি বলে, একসাথে বলে বলে দিয়েছিলাম পড়ানোর সময়। স্কাইডি, হ্যাঁ, স্কাইডি, স্কাইডি, হুম, ফোবিয়া নাকি এরকম একটা ছিল। ট্রিস্কাইডেকা, ট্রিস্কাইডেকা, ট্রিস মানে 3, ডেকা মানে 10, ট্রিস্কাইডেকা ফোবিয়া, ট্রিস্কাইডেকা ফোবিয়া, এটা বলেছিলাম আমি। আচ্ছা, ডগ থেকে ভয়, সায়ানোফোবিয়া, সাইনোফোবিয়া। আচ্ছা আচ্ছা, তারপরে বলো নাম্বারস, সংখ্যা দেখলে ভয় পায়, নাম্বারস ভয় পায়, নাম্বারস। নাম্বারসটা কোথায় থাকে? অ্যারিথ থাকে না, তাই না? অ্যারিথমেটিক মানে পাটিগণিত, সো অ্যারিথমোফোবিয়া, অ্যারিথমোফোবিয়া। আচ্ছা, যখন কোনো মানুষের এক্সেসিভ পাওয়ার বা ক্ষমতার লোভ তৈরি হয় তাকে কি বলে? ক্ষমতার প্রতি এক্সেসিভ লোভ, এই বিষয়টাকে কি বলে? হ্যালো, ক্ষমতার প্রতি লোভ, মেগালোম্যানিয়া। বাড়িতে কিছু পড়নি, মেগালোম্যানিয়া বলে ক্ষমতার প্রতি লোভ। তারপরে বলো, চুরি করাটা তো সবাই জানো, চুরি করার যে অদম্য ইচ্ছে তাকে কি বলে? কি বলে তাকে? চুরি করার অদম্য ক্লেপ্টোমানিয়া, হ্যাঁ, ক্লেপ্টোমানিয়া, ক্লেপ্টোম্যানিয়া, ক্লেপ্টোম্যানিয়া। ওকে, আচ্ছা বলো, ওই ডার্কনেসের যে ভয়, মানে অন্ধকারের যে ভয়, তাকে কি বলে? ডার্কনেস, অক্লুফোবিয়া, অক্লুফোবিয়া, নিক্টোফোবিয়া, অক নিক্টোফোবিয়া, না, নিকটো হ্যাঁ, দুটোই আছে, অক্লুফোবি, হুম অক্লুফোবিয়া। হুম হুম, অক্লুওফোবিয়া। আচ্ছা, ফায়ার, ফায়ার, ফায়ার কি হবে? পাইরোফোবিয়া, হ্যাঁ, আর্সনোফোবিয়া আর হচ্ছে পাইরোফোবিয়া। আর্সনোফোবিয়া, পাইরোফোবিয়া দুটোই হবে। ওকে, আমরা আজকে ফোবিয়াটা তো হয়ে গেল। ওকে, এরপরে আসছি ডিফারেন্ট ফিল্ডস অফ স্টাডি। ডিফারেন্ট ফিল্ডস অফ স্টাডি মানে বিভিন্ন যে স্টাডি বা পড়াশোনার যে বিষয়গুলো, সাবজেক্টগুলো, সেগুলো নিয়ে আসছি। প্রথমে হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি হচ্ছে কোনো একটা হিউম্যান বডি বা কোনো একটা শারীরিক গঠন, সেটা প্রাণীর হতে পারে, সেটা উদ্ভিদের হতে পারে, যে শারীরিক গঠনটা, ভেতরে যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় অ্যানাটমি। ঠিক আছে, হিউম্যান বডি বা তার যে স্ট্রাকচারটা। অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি তোমরা অনেকেই জানো, মানুষের যে ডেভেলপমেন্ট, হিউম্যান রেস, তাকে বলা হয়ে থাকে অ্যানথ্রোপোলজি। অ্যাস্ট্রোলজিও তোমরা জানো, জ্যোতিষবিদ্যা, যে প্ল্যানেট বা স্টার্স, এরা হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করে, তাই না? মানে তারা দেখে, গ্রহ নক্ষত্রের পজিশন দেখে মানুষের ভাগ্য নির্ণয় করা হয়, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। এরপরে আসছে
অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজির মধ্যে কিন্তু পার্থক্য আছে। অ্যাস্ট্রোনমিটা অবশ্যই মহাজাগতিক যে বস্তুগুলো রয়েছে, সেলেস্টিয়াল অবজেক্টস বা ফেনোমেনাগুলো আছে, সেগুলো নিয়ে পড়াশোনা করা মহাকাশবিদ্যা। আর অ্যাস্ট্রোলজি হচ্ছে জ্যোতিষবিদ্যা। বিবলিওগ্রাফি, বিবলিও মানে হচ্ছে বুক, বিবলিওগ্রাফি হচ্ছে যখন তুমি বইয়ের লিস্ট তৈরি করছো, ঠিক আছে, মানে ধরো তুমি লেখক অনুযায়ী বইয়ের লিস্ট তৈরি করছো, সাবজেক্ট অনুযায়ী বইয়ের লিস্ট তৈরি করছো, প্রকাশক অনুযায়ী বইয়ের লিস্ট তৈরি করছো, এটাকে বলে বিবলিওগ্রাফি। এরপর আছে ক্যালিগ্রাফি, খুব ইম্পর্টেন্ট। ক্যালিগ্রাফি হচ্ছে বিউটিফুল হ্যান্ডরাইটিং এর যে পড়াশোনা, আর্ট, তাকে বলা হয় ক্যালিগ্রাফি, বিউটিফুল হ্যান্ডরাইটিং। কসমোলজি, কসমোলজি অর্থাৎ আমাদের এই ইউনিভার্স, কসমোস, ইউনিভার্স কিভাবে সৃষ্টি হলো, তার বিবর্তন, ইউনিভার্সটা বাড়ছে না কমছে, আর কি কি জিনিসপত্র রয়েছে, এইগুলো হচ্ছে কসমোলজি। ক্রায়োজেনিক্স ইম্পর্টেন্ট, খুব কম টেম্পারেচারে যখন তুমি জিনিসপত্রকে প্রিজার্ভ করতে শিখছো, অর্থাৎ -ডিগ্রিতে তুমি ধরো কোনো জিনিসকে প্রিজার্ভ করছো, কোনো বস্তুকে প্রিজার্ভ করছো, বা কোনো কিছুকে জমিয়ে রাখছো, এই যে বিদ্যাটা তাকে বলে ক্রায়োজেনিক্স। যেরকম আইসক্রিম ইন্ডাস্ট্রি আছে, বা ধরো ফ্রোজেন, আজকাল তো ফ্রোজেন অনেক খাবার দাবার পাওয়া যায়, ফ্রোজেন নাগেটস থেকে শুরু করে, ফ্রোজেন সসেজ থেকে শুরু করে, ফ্রোজেন পরাঠা পর্যন্ত পাওয়া যায়, ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায়, সবই ফ্রোজেন পাওয়া যাচ্ছে। এই যে সায়েন্সটা, মানে কম টেম্পারেচারে কোনো কিছুকে জমিয়ে রাখা, কোনো কিছুকে প্রিজার্ভ করা, ঠিক আছে, বা কোল্ড স্টোরেজে কাজ করা, কত ডিগ্রিতে থাকলে কিরকম হবে কোল্ড স্টোরেজ, এইটাকে বলে ক্রায়োজেনিক্স। এরপর আছে সাইফার, সাইফার মানে হচ্ছে গোপন হ্যান্ডরাইটিং, গোপন কোনো কথা, সেটাকে তুমি তার মানে উদ্ধার করছো, যেটাকে ডিকোড করা বলে। অর্থাৎ কোনো একটা সাংকেতিক ভাষা, সেই সাংকেতিক ভাষার মিনিংটা তুমি উদ্ধার করছো, এটাকে তুমি এনক্রিপ্টেডে বলতে পারো। এনক্রিপ্টেড মানে কিন্তু ওই তোমার সাংকেতিক ভাষাটাকে তুমি তার মিনিংটা বের করছো, এনক্রিপ্টেড। তোমার তুমি দেখবে আমাদের হোয়াটসঅ্যাপে থাকে যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেসেজগুলো, অন্য কেউ পড়তে পারবে না, এরকম ভাবেই লেখা থাকে, সামথিং সামথিং কোডটা তার। এরপর আছে ড্যাকটাইলোগ্রাফি, ড্যাকটাইলোগ্রাফি হচ্ছে ফিঙ্গারপ্রিন্টস, বুঝতে পারলে? ফিঙ্গারপ্রিন্টস দিয়ে তুমি দেখবে ওই অপরাধীদের শনাক্ত করা হয়, বা কোনো মানুষকে আইডেন্টিফাই করা হয়। কারণ এই পৃথিবীতে কোনো দুজন মানুষের ফিঙ্গারপ্রিন্টস একরকম নয়। যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবার ফিঙ্গারপ্রিন্টস আলাদা, মানে এটা একটা অদ্ভুত সৃষ্টি ভগবানের। কারোর সাথে কারোর ফিঙ্গারপ্রিন্টসের কোনো মিল নেই, বুঝতে পারলে? এইটা কিন্তু তোমার ড্যাকটাইলোগ্রাফি। এরপর আছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি মানে হচ্ছে যখন তুমি ধরো এই হিউম্যান পপুলেশন, কোনো একটা জায়গাতে কত জনসংখ্যা আছে, তাদের মধ্যে কতজন মহিলা, কতজন পুরুষ, কতজন বয়স্ক, কতজন ইয়াং ছেলে মেয়ে, কতজন বাচ্চা, কতজন শিক্ষিত, কতজন নিরক্ষর, এরকম প্রচুর কিছু ক্রাইটেরিয়া মেলানো হচ্ছে। কার জন্ম কবে, কার মৃত্যু কবে, এই যে পুরো বিষয়টা, মানে জনসংখ্যা সম্পর্কিত যে পড়াশোনাটা, তাকে বলা হয় ডেমোগ্রাফি। এরপর আসছে ইকোলজি। ইকোলজি মানে হচ্ছে বাস্তুতন্ত্র, তুমি যেটা বলতে পারো যে পরিবেশের সাথে মানুষের, পরিবেশের সাথে প্রাণীর যে যোগাযোগ, তাকে বলা হচ্ছে ইকোলজি। এরপরে আছে এন্টেমোলজি। এন্টেমোলজিস্ট মানে হচ্ছে কীট, মানে কীট বিজ্ঞানী, আর এখানে এন্টেমোলজি মানে হচ্ছে কীট বিদ্যা, স্টাডি অফ ইনসেক্টস। এপিগ্রাফি, এপিগ্রাফ মানে ছিল হচ্ছে পাথরের মধ্যে খোদাই করে লেখা, তাহলে এপিগ্রাফি মানে হবে কি? স্টাডি অফ ইনস্ক্রিপশনস। তুমি পাথরের মধ্যে খোদাই করে যত লেখা আছে সেগুলোকে নিয়ে তুমি স্টাডি করছো, ঠিক আছে। এথনোলজি, এথনোলজি মানে কোনো হিউম্যান রেস, জাতি, মানুষের, মানব জাতি, বিভিন্ন জাতির মানুষ রয়েছে, তাদের যে স্টাডি, তাকে বলে এথনোলজি। এটিমোলজি, শব্দের উৎপত্তি, শব্দের ইতিহাস, কোন শব্দ থেকে কোন শব্দ উৎপত্তি হয়েছে, কোন শব্দের মিনিংটা কিরকম, কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে, এই শব্দ নিয়ে যে নাড়াঘাটা করা হচ্ছে তাকে বলছে এটিমোলজি। জিনিয়ালজি, বংশগতি, জিনিয়ালজি হচ্ছে বংশ ট্রি, মানে ফ্যামিলি ট্রি, মানে তোমার ফ্যামিলি পূর্বপুরুষ কারা ছিল, তাদের
পরিবার কেমন ছিল, কার পূর্বপুরুষ কে ছিল, ঠিক আছে, এই যে ফ্যামিলি ট্রি, এটাকে বলা হয় জিনিয়ালজি। অর্থাৎ বংশের যে তালিকা বা বংশের পূর্বপুরুষদের যে পড়াশোনা স্টাডি করা, তাদের মধ্যে কার কি বৈশিষ্ট্য ছিল, সেগুলো তোমার মধ্যে কি কি বৈশিষ্ট্য এসেছে, তোমাদের ফ্যামিলিতে কোথায় কি ইতিহাস ছিল, কে রাজা ছিল, কে জমিদার ছিল, হ্যাঁ, এই সব স্টাডি। জেনেটিক্স মানে জিন বিদ্যা, জেনেটিক্স মানে জিন বিদ্যা, অবশ্যই বংশগতি নিয়ে পড়াশোনা করা হচ্ছে, এবং জিন, কোন জিন ডমিনেন্ট, কোন জিন হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে, কোন জিনের জন্য কি হচ্ছে, এই সব কিছু, কোনো বংশগত রোগ আছে কিনা, এই সমস্ত। জিওলজি, জিওলজি হচ্ছে আমাদের পৃথিবীটাকে তুমি স্টাডি করছো, পৃথিবীর যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, ঠিক আছে, সেটাকে তুমি স্টাডি করছো, তাকে জিওলজি বলা হয়। একটা হচ্ছে হেলিওথেরাপি। দেখো থেরাপি মানে কি, কোনো কিছু ট্রিটমেন্ট করা হয়, থেরাপি। হেলিও মানে সান, মানে সূর্যের আলো দিয়ে রোগের চিকিৎসা করা হয়, তাকে বলে সান থেরাপি বা হেলিওথেরাপি। সূর্যের আমরা জানি সূর্যের আলোতে অনেক কিন্তু উপাদান রয়েছে যেগুলো রোগ জীবাণুকে নষ্ট করে দিতে পারে, ভিটামিন সংশ্লেষ ঘটাতে পারে, খুব উপকারী সানরেটা। তাহলে এই সূর্যের রশ্মি দিয়ে কিন্তু মানুষের শরীরে বিভিন্ন রোগকে সারানো যায়, সেখান থেকেই হেলিওথেরাপি। হর্টিকালচার, হর্টিকালচার হচ্ছে তোমার বাগানে তুমি ধরো ফল লাগাবে, ফলের গাছ, ফুলের গাছ লাগাবে, ভেজিটেবলস লাগাবে, তো তোমাকে তো পড়াশোনা করতে হবে ফুল ফল লাগাতে গেলে বা ভেজিটেবলস লাগাতে গেলে। এই যে পড়াশোনাটা করা, তাকে বলে হর্টিকালচার, অর্থাৎ বাগান বিদ্যা। পিসিকালচার, পিসিকালচার হচ্ছে মাছ চাষ করছো, মাছের উৎপাদন করছো, এটাকে বলে পিসিকালচার। সেরিকালচার, সেরিকালচার হচ্ছে তুমি যে রেশম তন্তু, সিল্ক ওয়ার্ম, রেশম তন্তু চাষ করছো, তাকে বলে সেরিকালচার। ভিটিকালচার, ভিটিকালচার যে গ্রেপস মানে আমাদের যে আঙুর ফল আছে, আঙুর ফলে যে উৎপাদন করা হয় সেটা নিয়ে যে পড়াশোনা, তাকে বলে ভিটিকালচার, ঠিক আছে। এপিকালচার, এপিকালচার হচ্ছে হানি বিজ, মৌমাছি নিয়ে যে তোমার পড়াশোনা করা, মৌমাছি উৎপাদন, মৌমাছিদেরকে মানে তুমি যে মধু উৎপাদন করছো বাড়িতে, এটাকে বলে এপিকালচার। আচ্ছা, এরপরে আসছে সেফোলজি। সেফোলজিটা আমি আগেও বলেছিলাম, ইলেকশনে যে ট্রেন্ড, ঠিক আছে, সেটা নিয়ে যে পড়াশোনা, ইলেকশনের হাওয়া কোন দিকে, কোন দল জিতবে, কোন দল হারবে, কোন লিডার জিতবে, ঠিক আছে, এই যে ভোটের যে ভোটিং যে প্যাটার্ন মানুষের, সেটা নিয়ে যে স্টাডি করে, তাকে বলা হচ্ছে সেফোলজি। আর্কিওলজি, প্রত্নতত্ত্ব, জানো মাটির তলা থেকে তুমি সমস্ত জিনিসপত্রগুলো বের করছো, করে সেগুলো বিল্ডিং জিনিসপত্র ব্যবহৃত করা জিনিস, সেগুলোকে নিয়ে স্টাডি করা, এগুলোকে বলছে আর্কিওলজি। প্যালিওন্টোলজি মানে ফসিলস, ফসিলস মানে কি, কারোর আইডিয়া আছে? জীবাশ্ম। জীবাশ্ম, ইয়েস। সো জীবাশ্ম, জীবাশ্ম নয়, জীবাশ্ম। সো এই অ্যানিমালস বা প্ল্যান্টস, তাদের যে মৃতদেহগুলো যখন বিভিন্ন পাথরের ভাঁজে ভাঁজে বা স্তরের মধ্যে আটকে যাচ্ছে, সেখানে একটা ছাপ তৈরি হচ্ছে, জীবাশ্ম বলা হয়। এই জীবাশ্মগুলো স্টাডি করা, তাকে বলে প্যালিওন্টোলজি। জেরন্টোলজি, জেরন্টোলজি হচ্ছে যখন মানুষজন বয়স হয়ে যাচ্ছে। জেরন্টো মানে কি, বয়স হয়ে যাওয়া। তাহলে জেরন্টোলজি মানে বয়স হয়ে যাওয়ার বিভিন্ন যে অ্যাসপেক্ট আছে, কিভাবে বয়স হয়ে যাচ্ছে, কিভাবে অ্যান্টি এজিং করা যায়, মানে বয়সটাকে ধরে রাখা যায়, বয়সের যে স্পিডটা সেটাকে কমিয়ে দেওয়া যায়, ঠিক আছে, মানে দেখা গেল এখন বয়স না হয়ে, বয়স্ক না হয় 5 বছর পরে গিয়ে বয়স্ক হবে, তার চামড়াগুলো এখনো টান টান আছে, তার ট্যান পড়েনি, বা তার চামড়াতে রিঙ্কলস আসেনি, চামড়ার গ্লোটা এখন একই রকম আছে, এই যে পড়াশোনা করা। ফিলোলজি, পরীক্ষাতে প্রশ্ন আসে, ফিলোলজি ভাষা তত্ত্ব, একটা ভাষার উৎপত্তি, একটা গোটা ভাষার উৎপত্তি, ক্রমবিবর্তন, এটাকে বলে ফিলোলজি। সোশিওলজি সমাজবিদ্যা, সমাজবিজ্ঞান, জানো এটা সোশিওলজি। সাইকোলজি মনস্তত্ত্ব, এটাও তোমরা জানো। আচ্ছা, এরপরে দেখো আসছে স্পিলিওলজি, এই যে কেভস আছে বিভিন্ন, গুহা, সেই গুহা নিয়ে পড়াশোনা করা, কোন গুহা কোন যুগে তৈরি হয়েছিল, কোন গুহাতে স্ট্যালাকটাইটিস আছে, কোন গুহাতে কি কি তার ভেতরে কি কি মূর্তি তৈরি হয়েছে, বা চুন দিয়ে যে সমস্ত দেওয়াল থেকে যে চুনগুলো পড়ে, স্ট্যালাকটাইটিস স্ট্যালাকমাইটিস, এগুলো দিয়ে কি কি শেপ তৈরি হয়েছে, এই সমস্ত যে পড়াশোনা কেভ নিয়ে, তাকে বলে স্পিলিওলজি। সিসমোলজি, ভূমিকম্প, সিসমোলজি, ঠিক আছে, ভূমিকম্প নিয়ে স্টাডি করা। লেক্সিকোগ্রাফি, ডিকশনারি তৈরি করা, স্টাডি করা, লেক্সিকোগ্রাফি।
নিউমিসম্যাটিক্স হচ্ছে কয়েন্স কালেক্ট করে, মেডালস কালেক্ট করে। এই যে পড়াশোনা করা, কিভাবে তুমি বিভিন্ন কয়েন পড়াশোনা করছো, কোন দেশের কোন কয়েন বা কোন মেডালস, এই সমস্ত কিছু। হায়ারোগ্লিফিক্স, হায়ারোগ্লিফিক্স হচ্ছে তুমি দেখবে আগেকার দিনে মানুষজন যখন লিখতো বা মনের ভাব প্রকাশ করতো, তারা ছবি এঁকে এঁকে মনের ভাব প্রকাশ করতো। আমরা এরকম প্রচুর ছবি বিভিন্ন পুরনো গুহা চিত্রে পেয়েছি আমরা, তাকে বলে হায়ারোগ্লিফিক্স। দেখো কিরকম অদ্ভুত আমার লাগে বিষয়টা ভাবলে। আমরা আগে গুহাবাসী মানুষরা কথা বলতে পারতাম না, তখন আমরা মনের ভাব প্রকাশ করার জন্য ছবি এঁকে এঁকে দেওয়ালে লোককে বোঝাতাম একে অপরকে। আজকাল আমরা কি করি, যখন আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করি তখন আমরা কিসের ব্যবহার করি, ভীষণভাবে ব্যবহার করি। কিসের ব্যবহার করি আমরা বলো তো? ইমোজি স্যার, ইমোজি। ইমোজি। সো ইমোজি ইজ এ কাইন্ড অফ হায়ারোগ্লিফিক্স, তাই নয় কি? ইমোজিতেও তো তোমার একটা মুখের ছবি থাকছে, মুখের ভাবভঙ্গির ছবি থাকছে, সেটাও ইটস এ কাইন্ড অফ হায়ারোগ্লিফিক্স যদি তুমি সেভাবে ভাববে। তাহলে দেখছো আমাদের সভ্যতা কিন্তু সেই মানে আগের অবস্থাতে আস্তে আস্তে করে ফিরে আসছে, অবশ্যই উইথ এ মডার্ন ভার্সন, কিন্তু বিষয়টা কিন্তু সেম। তার মানে ভাবো আমরা তখন যখন কিছু লেখা পড়তে পারতাম না, ল্যাঙ্গুয়েজে কনসেপ্ট ছিল না, তখন আমাদের মাথাতে যে বিষয়টা ইমপ্রিন্টস রয়ে গেছে, ইমপ্রেশনটা, সেই ইমপ্রেশনটা এত বছর পরে গিয়েও কিন্তু আমাদের মধ্যে অবস্থিত আছে। আমাদের মধ্যে কোথাও, আমাদের বিবেকের মধ্যে, আমাদের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কের মধ্যে কিন্তু রয়ে গেছে, মানুষের মস্তিষ্কে। তাহলে কত হাজার বছর আগে মানুষ যে কাজটা করেছিল, সেই কাজের একটা হালকা প্রভাব এখনো কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা আজকেও যুদ্ধ করি, কেন যুদ্ধ করি? কারণ আমাদের পূর্বপুরুষরাও যুদ্ধ করত। আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করতো মানে আমাদের জিনের মধ্যে যুদ্ধ করা বা হিংসা করার যে টেন্ডেন্সি জিনের মধ্যে, সেই জিন সেটা কিন্তু এখনো বর্তমান। বুঝতে পারলে? এই খুব অদ্ভুত বিষয়টা, মানে কত হাজার বছর যুগে মানুষের বৈশিষ্ট্য আমরা এখনো আমাদের মধ্যে খুঁজে পাই। এনিওয়ে, লিঙ্গুইস্টিক্স মানে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, কোন একটা ভাষাকে নিয়ে তুমি যে পড়াশোনা করছো, ভাষা তত্ত্ব, তাকে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক্স। সেম্যান্টিক্সটা কিন্তু একটু আলাদা। সেম্যান্টিক্স হচ্ছে কোনো শব্দের অর্থ। আমরা আগে দেখেছিলাম শব্দের উৎপত্তি, এখন দেখছি শব্দের অর্থ কিভাবে চেঞ্জ হয়। আমরা দেখেছি বাংলা শব্দ বিভিন্নভাবে আসলে চেঞ্জ হতে হতে তার মিনিং এখন অন্যরকম হয়ে গেছে, আগে তার মিনিং অন্যরকম ছিল। তো সেম্যান্টিক্সও ঠিক তাই, শব্দের অর্থগত যে পরিবর্তন। কার্টোগ্রাফি তো তোমরা জানো যে ম্যাপ ড্র করা, সেটা বিদ্যাকে বলে কার্টোগ্রাফি। ওডোন্টোলজি, টিথ মানে তোমার যে দাঁত নিয়ে পড়াশোনা করে, ওডোন্টোলজি। অর্নিথোলজি পাখি নিয়ে পড়াশোনা করে। পেডাগগি হচ্ছে তুমি টিচিং বা টিচাররা পেডাগগি ট্রেনিং নেয় যে কিভাবে পড়াতে হয়, তার যে মেথড, ঠিক আছে, তাকে বলে পেডাগগি। পেট্রোলজি, বিভিন্ন পাথর নিজে স্টাডি করা, তাকে বলে পেট্রোলজি। ফিলাটেলি, ফিলাটেলি হচ্ছে স্ট্যাম্প কালেকশন করা হয় বিভিন্ন দেশের, তাকে বলে ফিলাটেলি। ফোনেটিক্স, সাউন্ড, তুমি যে শব্দ উচ্চারণ করছো সেই শব্দের যে সাউন্ড, সেটা নিয়ে যে পড়াশোনা, তাকে বলে ফোনেটিক্স। টেলিপ্যাথি, এটা অনেক সময় আমরা ব্যবহার করি নিজেরা, যে মনে হয় তুমি কারোর কথা ভাবছো, সে তোমার সামনে চলে আসলো, বা কারোর কথা মনে করছো, তার মেসেজ চলে এলো, বা সে বাড়িতে চলে এলো, বা সে ফোন করলো। এই যে কানেকশন, দূরে থেকেও কানেকশন হয়, তাকে বলে টেলিপ্যাথি। টক্সিকোলজি, টক্সিক মানে কি? টক্সিক মানে হচ্ছে বিষ, তাহলে বিভিন্ন ধরনের বিষ নিয়ে যে পড়াশোনা, তাকে বলে টক্সিকোলজি। ট্যাক্সিডার্মি, খুব ইন্টারেস্টিং। কোন রকম জীবজন্তুকে মেরে ফেলে তার ভেতরের সমস্ত বডি পার্টসগুলোকে বের করে তার ভেতরে অনেক কিছু পুড়ে দাও, স্টাফিং পুড়ে দাও, দিয়ে সেই জন্তুটাকে একদম জীবন্তর মতো দেখতে লাগবে সেরকমই তাকে রেখে দেবে সেই জন্তুটাকে। এটাকে বলে ট্যাক্সিডার্মি। অর্থাৎ কোনো একটা জন্তুকে মেরে ফেলে, দেখবে পুরোনো দিনে রাজারা জমিদারদের বাড়িতে দেখবে পুরোনো অনেক এরকম জিনিসপত্র জন্তু জানোয়ার রাখা রয়েছে স্টাফিং করে, তাকে বলে ট্যাক্সিডার্মি। চিড়িয়াখানাতেও আমরা দেখতে, জাদুঘরেও আমরা দেখতে পাবো সেরকম রয়েছে পুরোনো দিনের সমস্ত প্রাণীদেরকে, তাকে বলে ট্যাক্সিডার্মি। তাহলে আজকে আমরা এই স্পেশাল ইয়েগুলো স্টাডি পর্যন্ত আমরা পড়লাম, পরের দিন আমরা স্পেশালিস্ট থেকে শুরু করব।
তোমরা বাড়িতে কিন্তু এগুলো পড়ছো না, এগুলো তোমরা পরীক্ষার সামনে একদিনে পড়লে হবে না, তোমাকে রোজ অল্প অল্প করে কিছু পড়তে হবে, সেগুলো পড়ো, পড়লে দেখবে এগুলো পারবে তোমরা। কারণ এই যে শব্দগুলো এখানে লেখা আছে এগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার করে এসেছে, সেগুলির কালেকশন রয়েছে এখানে। তাই এগুলো তোমরা অবশ্যই পড়ো, তাহলে তোমরা পরীক্ষাতে কিন্তু এখান থেকে অবশ্যই কমন পাবে। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।